প্রিয় শিক্ষার্থী, নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কার্লিন মুনমুন বৈরাগী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ষষ্ঠ লেকচারে আমরা আজকে কোয়েরি এবং কোয়েরির প্রকারভেদ সম্পর্কে জানব, কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা লাভ করব এবং এসকিউএল এর ব্যবহার সম্পর্কে জানব। তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় হলো কোয়েরি। তো কোয়েরি বলতে আসলে কি বোঝায়? ডেটাবেসে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো সংখ্যক ডেটাকে দ্রুত খুঁজে বের করা বা প্রদর্শন করার পদ্ধতিকে কোয়েরি বলা হয়ে থাকে। আমরা জানি যে একটি ডেটাবেস একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত এবং সেই সকল টেবিলে বিপুল পরিমাণে ডেটা সংরক্ষিত থাকে। তাহলে এই অসংখ্য ডেটা থেকে নির্দিষ্ট কিছু ডেটাকে খুঁজে বের করার প্রক্রিয়াকেই মূলত বলা হয়ে থাকে কোয়েরি। তো ধরে নাও আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চাচ্ছি। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেসের রেজাল্ট ডেটা টেবিল হতে আমরা যে সকল শিক্ষার্থী পাশ করেছে এবং যে সকল শিক্ষার্থী ফেল করেছে তা খুঁজে বের করতে চাচ্ছি। তো কোয়েরির মাধ্যমে আমরা খুব সহজেই পাশ করা শিক্ষার্থী এবং ফেল করা শিক্ষার্থীদের তালিকা সহজেই খুঁজে বের করতে পারবো। এরপরে রয়েছে কোয়েরির প্রকারভেদ। তো কাজের ধরনের উপর ভিত্তি করে কোয়েরিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি, অ্যাকশন কোয়েরি এবং আনম্যাচড কোয়েরি। প্রথমেই রয়েছে সিলেক্ট কোয়েরি। তো সিলেক্ট কোয়েরি বলতে বোঝায় ডেটাবেসে এক বা একাধিক ডেটা টেবিল থেকে ফিল্ড সমূহ বেছে নিয়ে যে কোয়েরি তৈরি করা হয় তাকেই বলা হয়ে থাকে সিলেক্ট কোয়েরি। অর্থাৎ এখানে ডেটা টেবিলের ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাকে খুঁজে বের করা হয়ে থাকে। তো সিলেক্ট কোয়েরির আরো কিছু কাজ রয়েছে, যেমন ডেটাকে রিট্রিভ করা, ডেটা শিটে ফলাফল প্রদর্শন করা, রেকর্ড আপডেট করা, ক্যালকুলেশন করা, এই সকল কাজে সিলেক্ট কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রয়েছে প্যারামিটার কোয়েরি। এখানে কোয়েরি করার ক্ষেত্রে তথ্য নির্বাচন করা হয় ফিল্ড অনুসারে, অর্থাৎ ফিল্ড অনুসারে ডায়লগ বক্স থেকে বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন করে যে কোয়েরি তৈরি করা হয় তাকেই প্যারামিটার কোয়েরি বলা হয়ে থাকে। ক্রস ট্যাব কোয়েরি। এক্ষেত্রে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করে সামারি আকারে উপস্থাপন করা হয়ে থাকে, অর্থাৎ কোয়েরি করা ফলাফলকে সামারি আকারে ডেটাশিট ফর্মে উপস্থাপন করার জন্য ক্রস ট্যাব কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাকশন কোয়েরি। তো এই ক্ষেত্রে কোনো কোয়েরির ফলাফল দিয়ে যখন বর্তমান ডেটা টেবিলে ডেটার পরিবর্তন করা হয় অথবা নতুন টেবিল তৈরি করা হয় তখন তাকে অ্যাকশন কোয়েরি বলা হয়। অর্থাৎ অ্যাকশন কোয়েরির মাধ্যমে ডেটা টেবিলের ডেটার পরিবর্তন করা সম্ভব এবং নতুন টেবিল তৈরি করা সম্ভব। তো সাধারণত 4 ধরনের অ্যাকশন কোয়েরি রয়েছে। তো প্রথমটা হচ্ছে মেক টেবিল কোয়েরি। তো এই ক্ষেত্রে কোয়েরি করা ডেটা অন্য কোনো টেবিলে সংরক্ষণ করে সম্পূর্ণ নতুন টেবিল তৈরি করার জন্য এই ধরনের কোয়েরি তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এখানে সম্পূর্ণ নতুন টেবিল তৈরি করার জন্য কোয়েরি তৈরি করা হয়ে থাকে। এরপর রয়েছে অ্যাপেন্ড কোয়েরি। তো ডেটাবেস টেবিলে এক বা একাধিক রেকর্ডের সংযোজনের জন্য এই কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে রয়েছে ডিলেট কোয়েরি। তো এখানে ডেটা টেবিল থেকে অপ্রয়োজনীয় রেকর্ড নির্বাচন করে তা মুছে ফেলার জন্য এই কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। এবং লাস্টে রয়েছে আপডেট কোয়েরি, অর্থাৎ ডেটাবেস টেবিল থেকে এক বা একাধিক ফিল্ডের মান যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে এই কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। আনম্যাচড কোয়েরি। এক্ষেত্রে একটি ডেটাবেসের বিভিন্ন টেবিলের মধ্যে অসামঞ্জস্য রেকর্ড সমূহ খুঁজে বের করতেই আনম্যাচড কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি মানদণ্ডের উপর ভিত্তি করে একটি টেবিলের রেকর্ড অন্য ডেটা টেবিলের সাথে সামঞ্জস্য না হলে আনম্যাচড ডেটাগুলোকে খুঁজে বের করার জন্য এই কোয়েরি ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে কাজের ধরনের উপর ভিত্তি করে কিছু কোয়েরির প্রকারভেদ। এরপর রয়েছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো কোয়েরি করার জন্য মূলত যে ভাষা ব্যবহার করা হয়ে থাকে তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। অর্থাৎ
যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করে ইনসার্ট, ডিলিট, মডিফাই ইত্যাদি করা যায়, সেই ল্যাঙ্গুয়েজকেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তো ডেটাবেসে বহুল ব্যবহৃত কিছু কোয়েরি ভাষা রয়েছে। তো সেগুলোর মধ্যে রয়েছে কিউইউএল বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবিই কোয়েরি বাই এক্সাম্পল, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা কোয়েরি করার জন্য এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ভাষাটি ব্যবহার করব। তো এখন আমরা এসকিউএল সম্পর্কে জানব। তো এসকিউএল যার পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটি মূলত কোয়েরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL এর একটি ভাষা। তো আমরা জানি যে প্রোগ্রামিং ভাষাকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 5টি জেনারেশনে ভাগ করা হয়ে থাকে। তো সেই 5টি প্রজন্ম বা জেনারেশনের মধ্যে 4র্থ প্রজন্ম বা 4th জেনারেশনের একটি ভাষা হচ্ছে এসকিউএল। এসকিউএল খুবই সহজ, বোধগম্য এবং ব্যবহারযোগ্য একটি ভাষা। এই ভাষা মানুষের পক্ষে শেখা খুবই সহজ এবং এই ভাষার মাধ্যমে কোড করা বা এই ভাষার মাধ্যমে কোয়েরি করা বা কোনো সমস্যার সমাধান করা খুবই সহজ এবং বোধগম্য। এই ভাষার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ করতে কম সময় লাগে, অর্থ কম খরচ হয় এবং শ্রমও কম লাগে। এর সাহায্যে সহজেই বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। এসকিউএল এর মাধ্যমে প্রোগ্রামের আকার ছোট, সহজ এবং যে কোনো ব্যবহারকারী যে কোনো মেশিনে এটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ এসকিউএল এর মাধ্যমে লিখিত কোনো প্রোগ্রাম বিভিন্ন মেশিনে সাপোর্ট করবে। ডেটা সংরক্ষণ, কোয়েরি এবং রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ খুব সহজেই এসকিউএল এর মাধ্যমে করা সম্ভব। অর্থাৎ এসকিউএল এর মাধ্যমে খুব সহজে ডেটা সংরক্ষণ করা সম্ভব এবং বিভিন্ন কোয়েরি করা বা রিপোর্ট তৈরি করা এগুলো খুব সহজেই এসকিউএল এর মাধ্যমে করা যেতে পারে। তারপর রয়েছে এসকিউএল স্টেটমেন্ট কেস সেন্সিটিভ নয়। আমরা জানি যে দুই ধরনের কেস রয়েছে, একটা হচ্ছে আপার কেস, একটা হচ্ছে লোয়ার কেস। অর্থাৎ আপার কেস বলতে ইংরেজির ক্যাপিটাল লেটারকে বোঝানো হয়ে থাকে এবং লোয়ার কেস বলতে ইংরেজির স্মল লেটারকে বোঝানো হয়ে থাকে। তো এসকিউএল এর মাধ্যমে ইংরেজির বড় হাতের এবং ইংরেজির ছোট হাতের অক্ষরের কোনো পার্থক্য নেই। অর্থাৎ এসকিউএল এর মাধ্যমে প্রোগ্রাম বা কোড লিখতে চাইলে আপার কেস বা লোয়ার কেস যে কোনো একটি ব্যবহার করলেই চলবে, কারণ দুইটি কেসের অর্থ এখানে একই। তো এই হলো এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য। এসকিউএল স্টেটমেন্ট সমূহকে মূলত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা টিসিএস এবং সেশন কন্ট্রোল স্টেটমেন্ট বা এসসিএস। প্রথমে রয়েছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। তো ডিডিএল মূলত ডেটাবেস তৈরি, ডেটাবেস বা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন, ডিলেট, রিনেম এবং রেকর্ড সমূহকে মুছার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা ডিডিএল এর কয়েকটি কমান্ড দেখি। যেমন দেখতে পাচ্ছি প্রথমে ক্রিয়েট। তো ক্রিয়েট কমান্ডের কাজ হচ্ছে নতুন ডেটাবেস তৈরি করা। তারপর রয়েছে অল্টার, অর্থাৎ ডেটাবেস বা টেবিলের স্ট্রাকচার যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে অল্টার নামক কমান্ড ব্যবহার করব। তারপর রয়েছে ড্রপ। তো ড্রপ কমান্ডের অর্থ হচ্ছে ডেটাবেস বা টেবিল যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে। ট্রাঙ্কেট, অর্থাৎ টেবিল থেকে সব রেকর্ড মুছে ফেলার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। রিনেম, ডেটাবেস বা টেবিলের নাম পরিবর্তন করার জন্য রিনেম ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কিছু কমান্ড। এরপরে রয়েছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিএমএল বিভিন্ন ধরনের ডেটা অপারেশন, যেমন ডেটা রিট্রিভ করা, ডেটা আপডেট করা, নতুন ডেটা সন্নিবেশ করা, ডেটাকে মুছে ফেলা, ডেটার পরিবর্তন করা, ইন্ডেক্স করা ইত্যাদি বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কয়েকটি কমান্ড দেখি। প্রথমে রয়েছে সিলেক্ট। তো সিলেক্টের কাজ হচ্ছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডেটাকে নির্বাচন করা, অর্থাৎ নির্দিষ্ট শর্তের সাপেক্ষে ডেটাগুলোকে সিলেক্ট করার কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে ইনসার্ট, অর্থাৎ ডেটাবেসের টেবিলে কোনো রেকর্ড সংযোজন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে আপডেট, অর্থাৎ টেবিলে এক বা একাধিক রেকর্ড আপডেট করার জন্য আপডেট কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে ডিলিট, অর্থাৎ টেবিল থেকে কোনো সারি যদি মুছে ফেলতে চাই তাহলে
ডিলিট কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। তো এরপর রয়েছে ক্লোজ, অর্থাৎ একটি ফাইল বা কতগুলি রেকর্ড বন্ধ করার জন্য ক্লোজ কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে মডিফাই, টেবিলের কোনো রেকর্ডকে পরিবর্তন করার জন্য মডিফাই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডেক্স, তো ইন্ডেক্স হচ্ছে ডেটাবেজে ডেটাগুলোকে লজিক্যাল অর্ডারে সাজানোর একটি প্রক্রিয়া। তো এক্ষেত্রে ইন্ডেক্সের কাজ হচ্ছে ডেটাবেজের রেকর্ডসমূহ ইন্ডেক্স করার ক্ষেত্রে এই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে ফাইন্ড, অর্থাৎ ডেটাবেজের টেবিল হতে রেকর্ড খুঁজে বের করার জন্য ফাইন্ড কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে স্টোর, তো স্টোরের কাজ হচ্ছে নতুন রেকর্ড স্টোর বা জমা করা। তাহলে এগুলো হচ্ছে ডিএমএল এর কিছু কমান্ড। তারপর রয়েছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডিসিএল। সীমিত ডেটার মধ্যে অ্যাক্সেস করার বিশেষাধিকার প্রদান করার জন্য ডিসিএল ব্যবহার করা হয়ে থাকে। তো ডিসিএল এর কয়েকটি কমান্ড যদি আমরা দেখি, তো প্রথমেই রয়েছে গ্র্যান্ট, অর্থাৎ ইউজারকে ডেটাবেজের ডেটাতে অ্যাক্সেস করার বিশেষাধিকার প্রদান করার ক্ষেত্রে এই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে রিভোক, অর্থাৎ স্টেটমেন্ট কর্তৃক দেওয়া অ্যাক্সেস সুবিধা যদি ফিরিয়ে নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে রিভোক কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে অ্যানালাইজ, যা মূলত ইন্ডেক্স টেবিল সম্পর্কিত পরিসংখ্যান তথ্য সংগ্রহ করতে স্টেটমেন্ট বিশ্লেষণ করে। এরপর রয়েছে অডিট, ইউজার সেশনে বিশেষ কোনো স্টেটমেন্ট অথবা সব এসকিউ স্টেটমেন্ট যদি ট্র্যাক করার প্রয়োজন হয়ে থাকে তখন অডিট কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে কমেন্ট, অর্থাৎ যেটা টেবিলে কমেন্ট লেখার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। গিভ, অন্যান্য ডেটাবেস অবজেক্টকে যদি ডেটাবেস অবজেক্ট প্রদান করার প্রয়োজন হয়ে থাকে তাহলে গিভ কমান্ডটি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজ্যাকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা টিসিএস, ডেটাবেসের ভিতর ট্রানজ্যাকশন বা ডেটার লেনদেনকে পরিচালনা করতে টিসিএস কমান্ড সমূহ ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমেই রয়েছে কমিট, অর্থাৎ ডেটার পরিবর্তনকে ডেটাবেসে স্থায়ীভাবে যদি সংরক্ষণ করতে চাই তাহলে কমিট ব্যবহার করা হয়ে থাকে। রোল নো ব্যাক, কমিট করার কারণে পরিবর্তনকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য রোল নো ব্যাক কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। সেভ পয়েন্ট, অর্থাৎ এখানে ইউজার যখন প্রয়োজন তখন যাতে কোনো পয়েন্টে রোল ব্যাক করতে পারে সেজন্য কোনো ট্রানজ্যাকশনকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। সেভ ট্রানজ্যাকশন, তো সেভ ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন প্রপার্টিজ, যেমন রিড রাইট, অর্থাৎ কেউ সেটাকে রিড করতেও পারবে এবং সাথে সাথে সে সেটাকে এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে, অথবা রিড অনলি, অর্থাৎ সে শুধুমাত্র রিড করতে পারবে কিন্তু সে এডিট করতে পারবে না বা মডিফাই করতে পারবে না। তো সেট ট্রানজ্যাকশন এই সকল অ্যাক্সেস কমান্ড সেট করে। এগুলো হচ্ছে টিসিএস বা ট্রানজ্যাকশন কন্ট্রোল স্টেটমেন্টের কমান্ড। এরপর রয়েছে সেশন কন্ট্রোল স্টেটমেন্ট বা এসসিএস। সেশন কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহারকারীর সেশনের প্রপার্টিজকে ডাইনামিক্যালি ম্যানেজ করে। তো আমরা এসসিএস এর কয়েকটি কমান্ড দেখি। প্রথমেই রয়েছে অল্টার সেশন। অল্টার সেশনের কাজ হচ্ছে শর্ত বা প্যারামিটারকে পরিবর্তন করে, যা মূলত ডেটাবেসের সাথে সংযুক্ত হতে কাজ করে থাকে। এরপর রয়েছে সেট রোল, অর্থাৎ সেশন এনাবেল বা ডিসেবল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এখানে বর্তমান সেশনের জন্য এনাবেল রুলকে ডিসেবল অথবা এনাবেল করার ক্ষেত্রে সেট রোল ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো সেশন কন্ট্রোল স্টেটমেন্টের কমান্ড। তো আমরা এসকিউএল স্টেটমেন্টের 5টি ভাগ নিয়ে আলোচনা করলাম, যার মধ্যে ছিল ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএস এবং এসসিএস। তো এই স্টেটমেন্টগুলোর মধ্যে আমরা পরবর্তীতে ডিডিএল এবং ডিএমএল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এসকিউএল ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা মূলত মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার রয়েছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আমরা সফটওয়্যারের উপর ভিত্তি করে ব্যবহার করব। তো এখন আমরা দেখব যে এসকিউএল ভাষার মাধ্যমে যদি আমরা ডেটাবেস তৈরি করতে চাই তাহলে কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হবে। তো এসকিউএল এর জন্য অনেক ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। তো সেগুলোর মধ্যে তো মূলত আমরা ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে যে ডেটা টাইপ গুলো ব্যবহার করব সেগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলোর মধ্যে প্রথমে আমরা দেখব ক্যারেক্টার। তো একটা ফিল্ডের ডেটা যদি
অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন হয়ে থাকে তাহলে আমরা ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করব। এরপর রয়েছে ভার্কার। ভার্কারের পূর্ণরূপ হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। তো এখানে আমরা দুইটা ডেটা টাইপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যার আর একটা হচ্ছে ভার্কার। তো এই দুই ধরনের ডেটা টাইপের মাধ্যমে অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন সব ধরনের ডেটা নিয়ে কাজ করা যাবে। তো এই দুইটা ডেটা টাইপের মধ্যে মূল পার্থক্য হচ্ছে প্রথম ডেটা টাইপ যেটা ক্যারেক্টার বা CHAR, তো এখানে মূলত ফিক্সড লেন্থের ডেটা নিয়ে কাজ করা যাবে, আর ভার্কারের ক্ষেত্রে ভেরিয়েবল লেন্থের ক্যারেক্টার নিয়ে কাজ করা যাবে। অর্থাৎ ক্যার ডেটা টাইপে ডেটার সাইজ বা লেন্থ ফিক্সড হবে, কিন্তু ভার্কারে ডেটা লেন্থ বা সাইজ ফিক্সড হবে না। এরপর রয়েছে ইন্ট ডেটা টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যার ডেটা নিয়ে কাজ করতে ইন্ট ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে ফ্লোট, অর্থাৎ ভগ্নাংশ বা দশমিক যুক্ত ডেটা নিয়ে কাজ করতে চাইলে ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করতে হবে। এরপর রয়েছে ডেট, অর্থাৎ তারিখের জন্য আমরা ডেট ডেটা টাইপ ব্যবহার করব। এরপর রয়েছে টাইম, অর্থাৎ সময়কে যদি ডেটা হিসেবে এন্ট্রি করতে চাই তাহলে টাইম ডেটা টাইপ ব্যবহার করতে হবে। এরপর রয়েছে বুলিয়ান, অর্থাৎ ফিল্ডের ডেটার ভ্যালু যদি হ্যাঁ অথবা না হয়ে থাকে তাহলে বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করব। এরপর রয়েছে মানি, যেটা আমরা এর আগে কারেন্সি হিসেবে জেনেছি। তো অর্থ বা মুদ্রা জাতীয় ডেটা নিয়ে কাজ করার জন্য মানি ডেটা টাইপ ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে এসকিউএল এর কিছু ডেটা টাইপ। এসকিউএল এর আরো অনেক ডেটা টাইপ রয়েছে, কিন্তু এই ডেটা টাইপ গুলো আমরা ব্যবহার করব, তাই এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, যদি পরীক্ষায় একটা টেবিল দেওয়া থাকে এবং বিভিন্ন ফিল্ড উল্লেখ করা থাকে এবং তোমাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে যে এই ফিল্ডের ডেটা টাইপ গুলো কি হবে, সেই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারের জন্য ব্যবহৃত যে ডেটা টাইপ গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো উপর ভিত্তি করে আমরা উত্তর করব। কিন্তু যখন শুধুমাত্র এসকিউএল এর উপর ভিত্তি করে কোনো কোশ্চেন করা হবে বা এসকিউএল রিলেটেড ডেটা টাইপ নিয়ে যখন কোশ্চেন করা হবে তখনই শুধুমাত্র আমরা এই ডেটা টাইপ গুলো ব্যবহার করব। তো এখন আমরা এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করার প্রক্রিয়া দেখব। তো প্রথমে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে টেবিল তৈরির সিনট্যাক্স দেখব। তো এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু কিওয়ার্ড রয়েছে, অর্থাৎ যে কোনো টেবিল তৈরি করার ক্ষেত্রে কিছু শব্দ অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সিনট্যাক্সটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে খেয়াল করো, প্রথমেই লেখা আছে ক্রিয়েট টেবিল, অর্থাৎ যে কোনো টেবিল তৈরি করার ক্ষেত্রে এই দুইটি শব্দ অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। এবং এর পাশে লেখা আছে টেবিল নেম, এটা সিনট্যাক্স হিসেবে লিখেছি, অর্থাৎ টেবিলের নাম যেটা হবে, যদি স্টুডেন্ট টেবিল হয় এখানে আমরা স্টুডেন্ট লিখবো, এমপ্লয়ি টেবিল হলে এমপ্লয়ি লিখবো। এরপরে আমরা প্যারেনথেসিস দিব, দেখতে পাচ্ছি আমরা দুইটা ব্র্যাকেট দেওয়া রয়েছে। এবং এসকিউএল এর মাধ্যমে কোনো কমান্ড লেখার বৈশিষ্ট্য হচ্ছে শেষে, এসকিউএল কমান্ডের শেষে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন দ্বারা বোঝায় যে এসকিউএল কমান্ডটি এখানে শেষ হয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রেই আমাদের এসকিউএল কমান্ডের শেষে এই সেমিকোলনটি ব্যবহার করতে হবে। এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে, যে প্যারেনথেসিস বলা হয়ে থাকে এটাকে, এর মাঝখানে আমরা ফিল্ডের নাম লিখবো। তো আমরা জানি যে একটা টেবিল একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত, তো এখানে ফিল্ডের নামগুলো সিরিয়ালি লিখতে হবে। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে আমরা বিভিন্ন ফিল্ড লিখবো। তো এখানে খেয়াল করো, যেখানে লেখা আছে ফিল্ড 1, অর্থাৎ এখানে ফিল্ডের নাম দেওয়া থাকবে, এর পাশে থাকবে সেই ফিল্ডের ডেটা টাইপ, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এসকিউএল এর ডেটা টাইপ, সেই ডেটা টাইপ উল্লেখ করতে হবে। সাইজ, এখানে এই সাইজ দ্বারা বোঝাচ্ছে ফিল্ডের সাইজ। যে সকল ক্ষেত্রে ফিল্ডের সাইজ উল্লেখ করার দরকার শুধুমাত্র সেখানে আমরা সাইজকে উল্লেখ করব। তো এইভাবে করে একাধিক ফিল্ডকে আমরা যুক্ত করব যতগুলো ফিল্ড আমাদের টেবিলের জন্য প্রয়োজন হয়ে থাকে। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। তো ধরে নাও, তো আমরা স্টুডেন্ট নামক একটি টেবিল তৈরি করতে চাচ্ছি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ফিল্ড রয়েছে, 5টি ফিল্ড রয়েছে, রোল, নেম, ডিওবি, অ্যাড্রেস এবং গ্রেড। তো আমরা যে সিনট্যাক্স লিখেছি, তো সেই সিনট্যাক্স অনুযায়ী যদি আমরা এই টেবিলটিকে তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিরকম হবে আমরা দেখি। তো প্রথমেই দেখো এখানে লেখা ছিল ক্রিয়েট টেবিল, তাহলে ক্রিয়েট টেবিল এবং টেবিলের নাম। তাহলে এখানে কি হবে খেয়াল করো, এখানে একইভাবে ক্রিয়েট টেবিল রাখা আছে। এখানে টেবিল নেম ছিল, এখানে আমরা স্টুডেন্ট লিখেছি, কারণ আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, কাজে আমরা স্টুডেন্ট লিখেছি। তারপরে একইভাবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং শেষে সেমিকোলন আমরা দেখতে পাচ্ছি। এবং এই ব্র্যাকেটের ভিতরে আমরা ফিল্ডগুলোকে লিখবো। তাহলে এখানে খেয়াল করো, প্রথমেই রয়েছে রোল ফিল্ড।
আমরা জানি রোল কি হয়ে থাকে, রোলের ভ্যালু হয়ে থাকে সাধারণত সংখ্যা এবং পূর্ণ সংখ্যা হয়ে থাকে। তাহলে আমরা ডেটা টাইপ কিছুক্ষণ আগে পড়েছিলাম। তাহলে রোল যদি ফিল্ড হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখি, দেখো রোল ফিল্ড, এবং এখানে আমরা লিখলাম ইন্ট, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা ডিফাইন করেছে, অর্থাৎ ইন্টিজার টাইপের ভ্যালু, পূর্ণ সংখ্যা একটি ভ্যালু হিসেবে রোলের মধ্যে ডেটা এন্ট্রি হবে। এবং পাশে এখানে দেখো দেওয়া আছে প্রাইমারি কি। তো আমরা আগেই পড়েছি যে একটি টেবিলের যে নির্দিষ্ট ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়, তো সেই ফিল্ডকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলে থাকি। এখানে এই 5টি ফিল্ডের মধ্যে রোল দ্বারা একজন ছাত্রকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে, কাজে রোল হচ্ছে প্রাইমারি কি। তো এখানে এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা যদি প্রাইমারি কিকে ডিফাইন করতে চাই তাহলে সেটা এইভাবে ডিফাইন করতে হবে, অর্থাৎ ফিল্ডের নাম, তারপর আমরা ডেটা টাইপ লিখলাম। তো ডেটা টাইপের পরে আমরা এখানে প্রাইমারি কি লেখাতে বোঝা যাচ্ছে যে এখানে রোল নাম্বার হচ্ছে সেই প্রাইমারি কি। এইখানে দেখো ফিল্ড নেম আমরা লিখেছিলাম, এখানে ফিল্ড নেম লিখেছি, ডেটা টাইপ লেখা হয়েছে ইন্টিজার। এখানে আমাদের সাইজ লেখার প্রয়োজন নাই, কারণ ইন্টিজারের জন্য একটা ফিক্সড সাইজ দেওয়া থাকে। এখানে ইন্টিজারের জন্য যে নির্দিষ্ট যে ভ্যালু সেটা এখানে অটোমেটিক্যালি জেনারেট হবে। আচ্ছা, এরপরে রয়েছে নেম। তাহলে নেইমের জন্য আমরা যদি দেখি, নেম ফিল্ডের জন্য, তাহলে দেখো নেম ফিল্ডের জন্য আমরা জানি নেম হবে অক্ষরের সমন্বয়, কাজে এখানে আমরা নেম ফিল্ড ব্যবহার করলাম এবং ডেটা টাইপ দিয়েছি ভার্কার, এবং এইখানে আমরা সাইজকে ডিফাইন করে দিব। এর সাইজ হচ্ছে 20, অর্থাৎ এই ফিল্ডের ঘরে যে সকল ব্যক্তির নাম এন্ট্রি করা হবে তাদের ম্যাক্সিমাম নামের লেন্থ হবে 20। এর থেকে কমও হতে পারে, কিন্তু 20-এর অধিক হতে পারবে না। এখানে যদি মনে করো 30 দেই তাহলে লেন্থ 30 ফিক্সড হয়ে যাবে, 30-এর কম লেখা যাবে বা 30-এর সমান লেখা যাবে, কিন্তু 30-এর থেকে বেশি লেখা যাবে না, অর্থাৎ এখানে দ্বারা সাইজটাকে ডিফাইন করছে। আচ্ছা, এরপরে রয়েছে ডিওবি। তো ডিওবি ডেট অফ বার্থ, যেটা অবশ্যই একটি তারিখ। তাহলে এখানে আমরা দেখি ডিওবি, এবং আমরা ডেটা টাইপ এখানে দিয়েছি ডেট, এবং এখানে সাইজ উল্লেখ করার দরকার নেই, কারণ তারিখের জন্য নির্দিষ্ট যে ফিল্ড সাইজ থাকবে, লেন্থ থাকবে। অর্থাৎ আমরা যদি ডে হিসাব করি তাহলে সেটা 2টা ডিজিটেরই হবে, মান্থ সেটাও 2টা ডিজিট হবে, এবং ইয়ার সেটাও 4টা ডিজিট হবে। কাজে এটা ফিক্সড করে দেওয়া রয়েছে, এই জন্য এখানে সাইজ উল্লেখ করা হয়নি। আচ্ছা, এরপরে রয়েছে অ্যাড্রেস। তাহলে আমরা যদি দেখি অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস এখানে ভার্কার, তো ধরে নিলাম এখানে ভার্কার, এখানে সাইজ আমরা উল্লেখ করে দেবো 30, অর্থাৎ 30-এর অধিক লেন্থের অ্যাড্রেস হবে না। তো এরপরে রয়েছে গ্রেড। তো আমরা জানি গ্রেড হিসেবে ভ্যালু আসতে পারে A+, A-B এরকম আসতে পারে। তাহলে এই ক্ষেত্রেও গ্রেড দিলাম এবং ডেটা টাইপ দিয়েছি ভার্কার, এবং এখানে আমরা ফিক্সড একটা সাইজ দিয়ে দিলাম 10। তুমি চাইলে আরো কম দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে দেখো আমরা এই যে কতগুলো ফিল্ড যুক্ত করলাম, দেখো এক একটা ফিল্ডের পরে আমরা কিন্তু কমা এখানে ব্যবহার করেছি। এখন লাস্টে যে ফিল্ডটা আমরা যুক্ত করেছি তার পাশে কিন্তু কমা দেওয়ার প্রয়োজন নেই। তো এই কমান্ডটা লেখার পরে আমাদের এই যে টেবিল, স্টুডেন্ট যে টেবিল, সেটি তৈরি হবে। তাহলে এটা হচ্ছে যে কোনো টেবিল তৈরি করার এসকিউএল কমান্ড। এরপর রয়েছে টেবিলের নতুন ফিল্ড বা কলাম যুক্ত করার এসকিউএল কমান্ড। অর্থাৎ তৈরিকৃত একটি টেবিলে যদি নতুন একটি ফিল্ড আমরা যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে সিনট্যাক্স কি হবে আমরা একটু দেখি। তো খেয়াল করো, এখানে লেখা রয়েছে অল্টার টেবিল। তো অল্টার কথাটি আমরা ব্যবহার করব যদি তৈরিকৃত কোনো টেবিলে আমরা কোনো পরিবর্তন আনতে চাই। তো অল্টার টেবিল এই শব্দ দুইটি অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আমরা লিখবো টেবিলের নেম, অর্থাৎ যে টেবিলের আমরা পরিবর্তন আনতে চাচ্ছি বা যে টেবিলে আমরা নতুন ফিল্ড যুক্ত করতে চাচ্ছি সেই টেবিলের নাম এখানে লিখতে হবে। এরপরে আমরা দেব অ্যাড। অ্যাড একটা কিওয়ার্ড, যেহেতু আমরা নতুন ফিল্ড যুক্ত করতে চাচ্ছি সেহেতু আমরা এখানে অ্যাড লিখবো। তারপরে যে ফিল্ডটি আমরা যুক্ত করব সেই ফিল্ডের নাম লিখতে হবে, তারপর সেই ফিল্ডের ডেটা টাইপ লিখতে হবে, এবং সেই ফিল্ডের সাইজ যদি প্রয়োজন হয়ে থাকে এখানে লিখতে হবে। তারপর আমরা সেমিকোলন ব্যবহার করব। তো আমরা একটি এক্সাম্পল দেখি। তো ধরে নাও স্টুডেন্ট নামক একটি টেবিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টি ফিল্ড রয়েছে, রোল, নেম, ডিওবি, অ্যাড্রেস এবং গ্রেড। তো এই টেবিলের মধ্যে আমরা যদি নতুন একটি ফিল্ড যুক্ত করতে চাই, ডিপার্টমেন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ড কি হবে তা আমরা দেখি। তো সিনট্যাক্স অনুযায়ী আমরা এখানে লিখবো অল্টার টেবিল, এবং এখানে লেখা ছিল টেবিল নেম, কাজে সেই টেবিলের নেমের জায়গায় আমরা স্টুডেন্ট লিখেছি, কারণ আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট।
তো এরপরে দেখো সিনট্যাক্সে লেখা রয়েছে অ্যাড, তারপর সেই নির্দিষ্ট ফিল্ডের নাম। তাহলে এখানেও লিখতে হবে অ্যাড, এবং যেহেতু ফিল্ডের নাম আমরা টেবিলের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট, কাজে এখানে ডিপার্টমেন্ট লিখতে হবে এবং তারপরে ডেটা টাইপ দিতে হবে। তো ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্টের ভ্যালু হবে সায়েন্স, হিউম্যানিটিস, বিএসটি, তাহলে এগুলো হচ্ছে অক্ষর, কাজে এখানে আমরা ভার্কের দিব এবং তারপরে আমরা এখানে ফিল্ডের সাইজ দিব। তো সবার শেষে যেহেতু এসকিউএল স্টেটমেন্ট শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখানে সেমিকোলন দিয়েছি। তাহলে এইভাবে আমরা মূলত যে কোনো টেবিলে নতুন ফিল্ডকে যুক্ত করতে পারবো। এখন আমরা দেখব টেবিল থেকে ফিল্ড বা কলাম মুছে ফেলার এসকিউএল কমান্ড। তো একইভাবে তৈরিকৃত একটি টেবিল থেকে আমরা যে কোনো একটি ফিল্ডকে যদি ডিলিট করে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সিনট্যাক্স কি হবে দেখি। যে তৈরিকৃত রয়েছে টেবিল, সেখান থেকে আমরা যেহেতু ফিল্ড মুছে ফেলবো, কাজে এখানে একইভাবে আমাদের লিখতে হবে কি অল্টার টেবিল। তো অল্টার টেবিল, তারপরে দেওয়া রয়েছে টেবিল নেম, এবং তারপর আমাদের যে কিওয়ার্ডটি লিখতে হবে সেটা হচ্ছে ড্রপ কলাম। যেই কলামটিকে বা যেই ফিল্ডটিকে আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা লেখার পূর্বে অবশ্যই ড্রপ কলাম কথাটি লিখতে হবে এবং তারপরে আমরা সেই নির্দিষ্ট ফিল্ডটি লিখে তারপরে সেমিকোলন দেব। তো এখানে খেয়াল করো যে স্টুডেন্ট টেবিলটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি ফিল্ড রয়েছে, রোল, নেম, ডিওবি, অ্যাড্রেস, গ্রেড এবং এজ। এখান থেকে আমরা এজ ফিল্ডটিকে যদি ডিলিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এসকিউএল কমান্ড দেখি। তো শুরুতে লিখতে হবে অল্টার টেবিল এবং টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে আমরা দেখতেই পাচ্ছি টেবিলের নাম স্টুডেন্ট, কাজে এখানে স্টুডেন্ট হবে। এবং এখানে লেখা ছিল ড্রপ কলাম, কাজে ড্রপ কলাম হবে। এবং তারপর হচ্ছে ফিল্ড নেম, তো এখানে আমাদের ফিল্ডের নেম হচ্ছে এইজ, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে ড্রপ কলাম দেন এইজ দেন সেমিকোলন। অর্থাৎ এই কমান্ডটি লেখার পরে আমাদের ফলাফল আসবে এটা, অর্থাৎ এখানে স্টুডেন্ট টেবিল থেকে এইচ ফিল্ডটি ডিলিট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে তৈরিকৃত একটি টেবিল থেকে ফিল্ড মুছে ফেলা সম্ভব। এখন আমরা দেখব টেবিল ডিলিট করার এসকিউএল কমান্ড। তো আমরা সিনট্যাক্স দেখি। তো টেবিল ডিলিট করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে ড্রপ টেবিল। তো এই দুটি শব্দ যে কোনো টেবিল ডিলিট করার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে এবং এর পাশে লিখতে হবে সেই টেবিলের নাম, তারপরে সেমিকোলন। আমরা যেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল এর ক্ষেত্রে ড্রপ কমান্ডটি দেখেছিলাম। তো এখন আমরা একটি প্রশ্ন দেখি। দেখো স্টুডেন্ট টেবিল ডিলিট করার জন্য এসকিউএল কমান্ড লিখো। তাহলে এই ক্ষেত্রে কমান্ডটি হবে ড্রপ টেবিল, এবং যেহেতু প্রশ্নে বলা রয়েছে টেবিলের নাম স্টুডেন্ট, তো আমরা এখানে স্টুডেন্ট লিখে তারপরে সেমিকোলন দিয়ে দিব, যার ফলে স্টুডেন্ট যে টেবিলটি রয়েছে সেটি ডিলিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা এসকিউএল এর মাধ্যমে 3টি কমান্ড দেখলাম। প্রথমেই টেবিল তৈরি করার জন্য আমরা ক্রিয়েট কমান্ড ব্যবহার করেছিলাম, পরবর্তীতে টেবিল যুক্ত এবং টেবিল থেকে ডেটা মোছার জন্য আমরা অল্টার কমান্ড ব্যবহার করেছি, এবং সর্বশেষ আমরা টেবিলটি ডিলিট করে দেওয়ার জন্য ড্রপ কমান্ড ব্যবহার করেছি। তো এই 3টি মূলত এসকিউএল এর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল এর কমান্ড। আশা করি আজকের ক্লাস তোমরা সকলে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।